হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেত্রা আইএস। তোমাদের মধ্যে অনেকেই 2025-এ ইউপিএসসি সিএসসি এক্সামে বসছো এবং তোমাদের মধ্যে অনেকে আছো যারা গ্র্যাজুয়েশন এবছর কমপ্লিট করবে কিংবা করে নিয়েছো, কিন্তু ইউপিএসসি 2026 নিয়ে ইন্টারেস্টেড, কিংবা 2025-এও যারা বসবে তাদের মধ্যেও কিছু স্টুডেন্ট আছে যারা খুব বেশি এখনো পর্যন্ত নিজেদের পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে পারোনি, তাই তোমরা 2026-কেই পাখির চোখ করে এগিয়ে যাচ্ছ বা এগোচ্ছ। তাহলে তোমাদের এই মুহূর্তে স্ট্র্যাটেজি কী হওয়ার প্রয়োজন আছে সেটা নিয়ে আজকের এই সেশনটাতে আমরা কিন্তু আলোচনা করব। প্রথম যেটা বিষয়, তোমরা 2026-এ যখন এক্সামে বসবে সেটা কোন সময়ে এক্সাম হতে পারে, অর্থাৎ তোমাদের হাতে কতটা সময় আছে সেটাকে নিয়ে কিন্তু তোমাদের সম্পূর্ণ প্রিপারেশনটাকে স্ট্র্যাটেজাইজ করতে হবে। তো এবার আমরা 2025-এর প্রিলিমস হতে দেখছি মে মাসের 25 তারিখ নাগাদ, এবং আমরা একই রকমভাবে লক্ষ্য করব 2026-এরও কিন্তু প্রিলিমস এই মে মাসের আশেপাশেই হয়ে থাকবে। কেন আমি বলছি মে মাসের আশেপাশেই হয়ে থাকবে? কেননা একটা সময়ে ইউপিএসসি যে আছে, ইউপিএসসি তাদের এক্সাম, প্রিলিমস এক্সাম জুনের আশেপাশে নিয়ে থাকতো, বাট কন্টিনিউয়াসলি তারা তাদের প্রিলিমসকে এগিয়ে নিয়ে আসছে এবং মেন্সকে তো প্রচুর এগিয়ে নিয়ে আসছে। নভেম্বর থেকে এবছর তোমরা দেখবে অগাস্টে এসে গিয়েছে, আগের বছর সেপ্টেম্বরে হয়েছিল। তো কন্টিনিউয়াসলি কিন্তু এগিয়ে নিয়ে আসছে এবং একটা বছরের মধ্যেই তারা তাদের সম্পূর্ণ এক্সামটাকে শেষ করে নেওয়ার কথা ভাবছে। বাট যাই হোক না কেন, তোমরা ধরে নাও সেই মে মাসে নাগাদই তোমাদের এক্সাম হবে এবং এই 20 তারিখের পরে 3rd কিংবা 4th স্যাটারডে যে থাকবে মে মাসে সেই তারিখটাতেই তোমাদেরও এক্সাম হবে 2026-এ। তো এবার 2026 হিসেবে তোমরা যখন প্রিপারেশনকে করবে, কি করে তোমরা এটাকে আরও ভালো মতো করতে পারো? একটা পথ থাকে, তোমরা যদি কোনো ব্যাচে ভর্তি হতে চাও তো সেই ক্ষেত্রে নেত্রা আইএসের কিন্তু 26-এর ব্যাচ স্টার্ট হচ্ছে, তোমরা চাইলে আমাদের অ্যাপ ডাউনলোড করে সেটা দেখতে পারো। অথবা কেউ যদি মনে করো না আমি রেকর্ডেড হিসেবে দেখব, অনেকটা অ্যাফোর্ডেবল ফিতে ভিওডি ব্যাচ 1ও কিন্তু এসছে, সেটাও দেখতে পারো। বাট আমরা এটাকে সরিয়ে রেখে যদি মেইনলি দেখি তুমি 2026 এবং 2027-কে কী করে বলতে পারো, 2026-27-এর যে সেশনটা আছে ইউপিএসসি সেটাকে কি করে স্ট্র্যাটেজাইজ করবে, তাহলে আমাদের বুঝতে হবে মূলত কটা পার্টে এক্সাম হচ্ছে। তো এক্সাম হচ্ছে মূলত 3টে পার্টে, একটা হচ্ছে প্রিলিমস, একটা হচ্ছে মেন্স এবং আরেকটা পার্সোনালিটি টেস্ট। বাট পার্সোনালিটি টেস্ট সম্পর্কে আমি এই মুহূর্তে আলোচনা করছি না। মূলত প্রিলিমস এবং মেন্সকে মাথায় রেখে আমাদের এগোতে হবে। তার সাথে সাথে যখন এথিক্স পড়ব, এর পাশাপাশি পলিটি গভর্নেন্সের বিষয়গুলোকে দেখব, তখন তার সাথে আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট কিন্তু ধীরে ধীরে হতে থাকবে এবং সোসাইটি যে বিষয়টা আছে, সোশ্যাল জাস্টিসের বিষয়টা, সেটা এই বিষয়গুলোকে আরও যথেষ্ট পোক্ত করে তুলবে। তো পার্সোনালিটি তোমাদের অটোমেটিক্যালি ডেভেলপ হবে যদি তোমরা এই দুটো জিনিস ঠিকমতো করো। তো আমাদের কাছে প্রিলিমসের জন্য অ্যাপ্রক্সিমেটলি 1 বছর 2 মাসের মতো সময় আছে, রাফলি যদি আমরা ধরি, যদিও সেরকমও নেই। এবং যদি আমরা মেন্স হিসেবে দেখি 1.5 বছরের চেয়েও কম সময় আমাদের কাছে কিন্তু আছে। তো প্রিলিমসে 2টো পেপার থাকে, জিএস পেপার এবং সিস্যাট পেপার। সিস্যাট কিছুটা টাফ হয়ে আসছে লাস্ট 2-3 বছর ধরে, তাই যদি তোমরা কেউ এরকম হয়ে থাকো যারা ম্যাথ যে আছে বা কোয়ান্ট যে আছে সেটাতে কিছুটা দুর্বল, আমি তোমাদের সাজেস্ট করব এখন থেকেই ধীরে ধীরে দিনে 1 ঘন্টা করে তোমরা ম্যাথকে একটু দিয়ে নাও, যাতে অ্যারিথমেটিকের সেকশনটা যথেষ্ট ভালো মতো হয়ে যায় এবং নাম্বার সিস্টেমকে খুব বেশি এমফাসাইজ করবে। সেখান থেকে অলমোস্ট 25% মার্কস এসে থাকে একটা চ্যাপ্টার থেকে, তাই সেটাকে ভালো মতো করো। ম্যাথের ক্ষেত্রে রিজনিংটাতে কিছুটা দেখো, খুব বেশি কঠিন কিন্তু ইউপিএসসিতে আসে না। এবং রিডিং কম্প্রিহেনশনের জন্য নিউজ পেপার তোমাদের এমনিতেও পড়তে হবে, সেটা থেকে হয়ে যাবে। বাকি আসে জিএসের বিষয়টা এবং মেন্সের বিষয়টা, যেটা দিয়ে আলটিমেটলি তুমি ইউপিএসসি সিএসসিতে কোয়ালিফাই করবে। তাই এইগুলোর ওপরেই বেশিরভাগ সময় তোমার দিতে হবে। প্রিলিমসের ক্ষেত্রে জিএসে মূলত আমাদের 6টা সেকশন থেকে কোশ্চেন আসে, হিস্ট্রি আসে, জিওগ্রাফি আসে, পলিটি আসে, ইকোনমি আসে, সায়েন্স অ্যান্ড টেক আসে এবং তার পাশাপাশি এনভায়রনমেন্ট থেকে কোশ্চেন আসে
এর পাশাপাশি ম্যাপস এবং কারেন্ট অ্যাফেয়ার্স ওই জিনিসগুলো থাকছে, বাট সেটা বড় কোনো চাঙ্ক হিসেবে আমরা দেখি না। কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই একটা বড় চাঙ্ক, বাট সেটা সাবজেক্ট ওরিয়েন্টেড নয়। বাকি আমরা যদি মেন্সের ক্ষেত্রে দেখি, মেন্স মূলত 4টে পার্টে আমাদের বলতে পারো হয়ে থাকে সম্পূর্ণ মেন্সটা, যার মধ্যে একটা হচ্ছে আমাদের এসএ পেপার, যথেষ্ট ইম্পর্টেন্ট একটা পেপার। এখানে এসএতে আমরা কিন্তু চাইলে পরে মোর দ্যান 55% স্কোর আনতে পারি, যেখানে কাট অফ আমরা ইউপিএসসি সিএসসির ফাইনাল কাট অফ যদি দেখি সেটা 45%-এর মতো থাকে, যেখানে এই পেপারে আমরা অলমোস্ট 55%-এর মতো স্কোর করতে পারবো। তো খুব ইম্পর্টেন্ট এসএ পেপার আমাদের জন্য, তাই এসএকে মাথায় রেখে চলতে হবে। আমি একটু পরে বলবো কি হিসেবে তোমরা স্ট্র্যাটেজি তৈরি করতে পারো। বাকি জিএসের আমাদের 4টে পার্ট আছে, জিএস 1 থেকে জিএস 4, জিএস 1, 2, 3, 4। তো এই যে জিএসের 4টে পার্ট আছে বা জিএসের যে আমাদের 4টে পেপার হয়ে থাকবে, সেটা মেজরিটি আমাদের কিন্তু মেন্সের পোর্শন। কেননা প্রত্যেকটা পেপার থেকে 250 নম্বর থাকে, তো এসে 250 হবে। এবং জিএসের যেহেতু 4টে পেপার, তো 4টে পেপারের মধ্যে প্রত্যেকটা পেপার 250 করে আমাদের কিন্তু টোটালে 4টে পেপার 1000 নম্বরের হয়ে যাচ্ছে, যেটা একটা হিউমঙ্গাস মার্কস। এবং তারপরে আসে কম্পালসারি পেপার, যেখানে প্রত্যেকটা পেপার 300 মার্কসের হয়ে থাকবে। 2টো পেপার থাকবে, একটা ইংরেজি একটা বাংলা। মূলত বাংলা নয়, সেই ক্ষেত্রে তুমি তোমার যে কোনো রিজনাল ল্যাঙ্গুয়েজ নিতে পারবে, বাট এই ভিডিও যেহেতু বাংলায়, তোমরা যারা দেখছো বাংলাতেই দেখছো, তো অবশ্যই বাংলাই নেবে তোমরা। তো সেই হিসেবে ইংরেজি এবং বাংলা 300তে তোমাকে পাস করতে হবে। জাস্ট এখানে 75 পেলেই তুমি পাস। তো এখানে জাস্ট পাস করা নিয়ে কথা, এটা নম্বর যোগ হয় না। তাই যদি ইংরেজি দুর্বল হয়ে থাকে, 1 ঘন্টা করে গ্রামার এবং সেন্টেন্স ফরমেশন স্পোকেনে ভর্তি হয়ে যাবে না। আমি বহু এরকম স্টুডেন্টের সাথে এনকাউন্টার করি যারা কিনা স্পোকেনে ভর্তি হয়েছে কম্পালসারিকে ঠিক করবার জন্য, কোনো হেল্প পাবে না সেভাবে। তো কম্পালসারিকে যদি তোমার ঠিক করতে হয়, গ্রামার, সেন্টেন্স ফরমেশন, মেনলি টেন্স এবং অন্যান্য বিষয়গুলোতে তোমাকে কিন্তু জোর দিতে হবে। এবং যারা এখন কলেজে পড়ছো কিংবা তোমাদের গ্র্যাজুয়েশনের যে সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্টকে যদি অপশনাল হিসেবে নিতে চাও, কেননা এখানে অপশনালেরও কিন্তু 250 করে 2টো পেপার হবে, একটা সাবজেক্টেরই 2টো পেপার। তো 500 মার্কসের যেহেতু অপশনাল এবং এখানেও 55%-এর বেশি স্কোর করা যায়, তাই এটাকেও কিন্তু তোমার সিরিয়াসলি নিতে হবে এবং তোমার চেষ্টা করতে হবে এই যে পোর্শন আছে, এই পোর্শনটাকে যাতে এই পোর্শন থেকে তোমার যাতে ম্যাক্সিমাম মার্কসটা এসে থাকে। তাই অপশনাল যেটা নেবে সেটা যথেষ্ট ভেবে চিনতে নেবে। অলরেডি এই চ্যানেলে ভিডিও করা আছে অপশনাল কি করে নিতে পারো বা কি কি ক্রাইটেরিয়া থাকবে অপশনালকে সিলেক্ট করবার ক্ষেত্রে। গ্র্যাজুয়েশনের সাবজেক্ট ভালো লাগলে সেটাকেই তুমি নিয়ে নিতে পারো। বাট এখন আমরা যেহেতু বুঝলাম যে এখানে আমাদের 3টে পোর্শন আছে, যেখানের থেকে নাম্বার আমাদের কাউন্ট হবে, কম্পালসারি নাম্বার কাউন্ট হবে না। তো অপশনাল, জেনারেল স্টাডিজ এবং এসএ, এই 3টে পোর্শন। তো এবার যেহেতু এই 3টে পোর্শনের নম্বর যোগ হবে, তার মধ্যে এসএ পোর্শন থেকে আমাদের 250 থাকছে, অপশনাল থেকে 500 থাকছে, এবং দুটোতেই 55%-এর মতো স্কোর করা পসিবল। এবং এই জিএসের যে 4টে পেপার আছে, এর মধ্যে জিএস 4 যে পেপারটা আছে এথিক্স, সেই পেপারেও কিন্তু তুমি 125 বা 50% স্কোর করতে পারবে। অবশ্যই কিছুটা টাফ, বাট করতে চাইলে পারবে। বাকি যে জিএস 1, 2, 3 আছে, সেখানে 40%ই এভারেজ হিসেবে ধরো বা অ্যাবভ এভারেজ। তুমি যদি 100 করে পাও 250-এ, তাহলে তুমি ভালো নম্বর পাচ্ছ হিসেবে ধরে নেবে। তাই যেহেতু তোমার এই 3টে পেপারে মোর দ্যান 50% পাবার চান্সেস আছে, তাই এই 3টে পোর্শন বা এইখানের 2টো পেপার প্লাস এথিক্স প্লাস এসএ, এই 4টে পেপার টোটাল যে 1000 মার্কস আছে, এই 1000 মার্কসে কিন্তু আলটিমেটলি তোমাকে সিলেকশন দেবে। এটা কিন্তু মাথায় রেখে চলবে। তাই শুরু থেকেই এটা স্থির করে নাও যে তোমাকে পাস করতে হলে, কেননা মেন্সের হিসেবে তুমি নাম্বার পাবে আলটিমেটলি। তো এই 3টে সেকশনকে, মেনলি অপশনাল, এথিক্স এবং এসএ, এই 3টে সেকশনকে মেইনস হিসেবে গুরুত্ব দেবে। বাট
প্রিলিমস পাস করতে হবে মেন্স পর্যন্ত পৌঁছানোর আগে। তাই এই জিএস 1 2 3-তে যেই সাবজেক্টগুলো পাবে সেগুলোই মূলত প্রিলিমসের জন্যও তোমাকে হেল্প করবে এবং প্রিলিমস পাস করাবে মেনলি। তাই সেগুলোতে তোমার গুরুত্ব দিতেই হবে। তাই তোমার এই ক্ষেত্রে স্ট্র্যাটেজি কি হতে পারে? দেখো, অনেকে আমি দেখি যে স্যার আমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো মতো করে নিই, কেননা কোথাও সে শুনেছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 60% কোশ্চেন আসে না বাবা। তুমি যদি লক্ষ্য করো, অলমোস্ট আমাদের প্রিলিমসের প্রায় 60% কোশ্চেন কিন্তু স্ট্যাটিক পোর্শন থেকে আসে। হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি, সায়েন্সের পোর্শনটা মেইনলি বলতে পারো কারেন্ট ওরিয়েন্টেড হয়ে থাকে। এনভায়রনমেন্টের কিছু সেকশন কারেন্ট ওরিয়েন্টেড হয়ে থাকে, বাট এই মেজরিটি অফ সাবজেক্ট যেগুলো আছে এগুলোর 70% পর্যন্ত প্রায় স্ট্যাটিক থাকে। হিস্ট্রি, জিওগ্রাফির বেশিরভাগ স্ট্যাটিক থাকে। তো ওভারঅল টোটাল তুমি যদি পেপার দেখো, মোর দেন 60% কিন্তু স্ট্যাটিক থাকে প্রিলিমসে। এবং এই একই জিনিস কিন্তু তুমি যখন মেন্সে যাবে সেখানেও লক্ষ্য করবে। মেন্সের টোটাল 1750-এর মধ্যে মোর দেন 60% স্ট্যাটিক পোর্শন থেকে তুমি করতে পারবে। তাই যদি তুমি কারেন্ট অ্যাফেয়ার্সের পেছনে ছুটে বেড়াও বেশি, আলটিমেটলি এটা তোমার সময় নষ্ট করবে এবং অ্যাটেম্প্টগুলোকে নষ্ট করবে এবং তোমার জীবনের এই যে মূল্যবান সময়টা এটাকে নষ্ট করবে। তাই স্ট্যাটিকের পেছনে যাও। দ্বিতীয়, দেখো তোমাদের মধ্যে অনেকে আছো যারা জাস্ট প্রিপারেশন স্টার্ট করবে এবং ইউপিএসসি কোনো বলতে পারো 100 মিটার বা 200 মিটারের দৌড় নয়, এটা ম্যারাথন একটা। তাই শুরুতেই তুমি যদি বেশি ওয়েটেজ যুক্ত সাবজেক্ট দিয়ে স্টার্ট করো এবং ভাববে এগুলো নিয়ে আমি পড়ি, এটা খুব ভালো হবে, সেটা করো না। হয়তো সেটা তোমার আউটকাম বেশি দিতে পারে, বাট সেই সাবজেক্ট যদি তোমার পছন্দের না হয় এটা তোমার সম্পূর্ণ ইউপিএসসির ইচ্ছেটাকেই খেয়ে নেবে। তাই যেই সাবজেক্টটা তোমার ফেভারিট, এবার অনেকেরই কোনো ফেভারিট সাবজেক্ট নেই, বাট যেই সাবজেক্টটাকে কিছুটা ভালো লাগে সেই সাবজেক্ট দিয়ে তুমি পড়তে স্টার্ট করো এবং সেই সাবজেক্টকে কিছুটা বেশি সময় নিয়ে পড়ো, অসুবিধে নেই। এবং তারপরে ধীরে ধীরে অন্য সাবজেক্টগুলোর দিকে যাবার চেষ্টা করো। বাট এটা এনশিওর করবে শুরুতে তুমি সেই সাবজেক্টগুলোকেই কমপ্লিট করবে যেই সাবজেক্টগুলো তোমার প্রিলিমসে আসবে। অর্থাৎ এটা তোমাদের মার্চের শেষ, এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত এই যে 9 মাস আছে, এই 9 মাসে তুমি সম্পূর্ণ প্রিলিমসের সাবজেক্ট যেগুলো আছে সেগুলোকে শেষ করবে, যার মধ্যে হিস্ট্রি এবং আর্ট অ্যান্ড কালচার আছে, এর সাথে তোমার জিওগ্রাফি থাকছে, এর সাথে তোমার সায়েন্স অ্যান্ড টেক থাকছে, এর সাথে তোমার পলিটি থাকছে, এর সাথে তোমার ইকোনমি থাকছে এবং তার সাথে ম্যাপ থাকছে। বাট এই সব কিছুর সাথে তোমাকে আরও একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। তোমাকে আমি যখন বললাম স্ট্যাটিকে বেশি জোর দিতে, তার মানে এটা নয় যে কারেন্টে জোর দিতেই হবে না বা পড়তেই হবে না। না, তোমরা চাইলে এই মুহূর্তে জাস্ট যে কোনো একটা নিউজ পেপার পড়ো, শুরুতে তোমার ইচ্ছে মতো ইংরেজি যে কোনো নিউজ পেপার ইংরেজিতেই পড়ো, সেটা তোমাকে হেল্প করবে। এবং তার পাশাপাশি তুমি কিন্তু চাইলে পরে যে কোনো একটা কোচিং ইনস্টিটিউটের মান্থলি ম্যাগাজিন পড়তে শুরু করতে পারো। সেটা তোমাকে যেইগুলো জিনিস তুমি নিউজ পেপারে পড়ছো সেগুলোর থেকে কি কি আসতে পারে, কিভাবে সেগুলো পড়তে হবে সেটা বুঝতে সাহায্য করবে। তো ওটা তোমার জন্য কিন্তু ক্রুশিয়াল হবে। আরও একটা জিনিস তুমি কি করতে পারো, যেগুলোই পড়ছো কারেন্ট অ্যাফেয়ার্স বাদে, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে প্রত্যেকটা কোচিং তাদের বলতে পারো সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের টিম থাকে, নেত্রা আইএসেরও আছে। তো তারা তাদের টিমকে দিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি করিয়ে থাকে। এখানে তুমি একা কেন তাহলে নোট তৈরি করবে যেখানে তাদের টিম আলাদা নোট তৈরি করছে? তুমি যদি চাও যে না আমি আলাদা নোট তৈরি করতে চাই, তুমি দেখো তোমার নোট কোন কোচিংয়ের মতো হচ্ছে, তাহলে সেই কোচিংয়ের তুমি ম্যাটেরিয়াল পড়ে নাও।
একান্তই বেশি পড়তে ইচ্ছে হলে দুটো কোচিংয়ের পড়ে নাও, একটা ডেইলি একটার মান্থলি, যদিও রেকমেন্ডেড নয়। বাট নিজের নোট বানাবার খুব বেশি প্রয়োজন নেই কারেন্ট থেকে। বাট এই যে সাবজেক্টগুলো বা এটা বাদে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে মেন্সের ক্ষেত্রে, সেগুলো তুমি যখন পড়বে সেটার কিন্তু নোটস অবশ্যই অবশ্যই তৈরি করবে। নোটস ছাড়া আলটিমেটলি রিভাইজ করতে পারবে না। মেন্স যখন দিতে যাবে একদিনে GS1 একদিনে GS2 হয়ে থাকবে। তো অলমোস্ট তুমি যদি সেগুলোর বই কিংবা নোট দেখো 2000 পাতার ওপরে থাকবে। তো আগের দিন এসে পরীক্ষা দিয়ে এসে পরের দিন GS1-2 এর জন্য অতগুলো পড়া পসিবল নয়। ঠিক আছে, মেনে নিলাম পসিবল। তার পরের দিন ওদিন বিকেলবেলা তুমি আসবার পরেই নেক্সট দিন সকালে এক্সাম আছে GS3 GS4 এর, সেগুলোর নোট পড়তে পারবে? হয়তো পারবে না। তো যাতে একদিনে রিভাইজ করতে পারো এরকম তোমাকে ক্রিস্প নোট তৈরি করতে হবে। বাট শুরুতেই কি এত শর্ট নোট তৈরি করবে? না, মাথায় রাখবে শুরুতেই কিন্তু অত বেশি শর্ট নোট তৈরি করবে না। তুমি যে নোট তোমার মেইনলি তৈরি করবে, মাথায় রাখবে সেটা একান্তই তোমার নিজস্ব নোট হবে। সেটা কার নোট? তোমার নোট। এবং তোমাদের মধ্যে অনেকে আছো যাদের এই টেন্ডেন্সি আছে, ঠিক আছে আমি এক্সাম দিচ্ছি, আগের বছর নেক্সট ইয়ারে তো আমার ক্লিয়ার হয়েই যাবে, এবং তখন সবাই আমায় চেনবে, আমার কাছে নোট চাইবে, আমি কি নোট দেবো তাদের? তাই এখন থেকে একটা বেস্ট অফ দ্য বেস্ট নোট তৈরি করি। তাহলে তুমি নোট মেকার হয়েই পড়ে থাকবে, এক্সাম কোয়ালিফাই করবে না। তাই নোট যেটা তুমি বানাচ্ছ সেটা তোমার জন্য, বাকিদের জন্য না। তুমি যদি কোনো জায়গায় শর্ট টার্ম ইউজ করে বুঝতে পারো, শর্টে লেখো। ফুল সেন্টেন্সে এখানে নয়, এক্সামে গিয়ে লেখো। এখানে শর্ট সেন্টেন্সে লেখো। নিজের নোট তৈরি করো, ছোট নোট তৈরি করো। যখন ফার্স্ট নোট তৈরি করবে, তুমি যদি 10 পেজ বই পড়ে থাকো তার থেকে 1 পেজ নোট তৈরি করো। এবং এভাবে তুমি যখন 100 পেজ নোট তৈরি করবে, আলটিমেটলি শেষে তোমার এই 100 পেজের নোটকে 30 পেজের নোটে তৈরি করতে হবে, যাতে সেটা 1 ঘন্টায় রিভাইজ করতে পারো একটা সাবজেক্ট বা একটা সাবজেক্টের একটা পোর্শন। তো সেটা তোমায় কিন্তু দেখতে হবে। এবং যখন এটা করতে পারবে, সেই নোটই কিন্তু আলটিমেটলি তোমাকে রেডি করবে। বাট কোনো একটা সাবজেক্ট শুধু নোটের মাধ্যমেই পড়বো না। শুরুতে তুমি যে কোনো একটা সাবজেক্ট যে আছে সেটাকে পড়ো, পড়বার পরে সেটাকে রিভাইজ করো, ডেইলি রিভাইজ করো, উইকলি রিভাইজের টার্গেট রাখো, 15 ডেজে রাখো, মান্থলি রাখো। এবং একবার এই 4টে স্টেজে তুমি রিভিশন দিয়ে দিলে এরপরে 1 মাস পর পর রাখতে পারো, অসুবিধে নেই। তো তোমার পড়বার পরে রিভিশন কিন্তু খুব ইম্পর্টেন্ট, নয়তো জাস্ট পড়েই যাবে, মনে কিছুই থাকবে না। বাট রিভাইজ যখন করছো, মেক শিওর করো রিভিশনের সাথে তুমি প্র্যাকটিসও করছো। প্র্যাকটিস কি করবে? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো তোমার সলভ হচ্ছে কিনা যেটা পড়ছো। যদি দেখো সেটা থেকে সলভ হচ্ছে না, তাহলে আবার নতুন করে গিয়ে নতুন কোনো কিছু পড়ো সেই রিলেটেড, এবং তারপরে সেটাকে আবার রিভাইজ করো। তারপরে দেখো প্র্যাকটিস হচ্ছে কিনা। প্রিভিয়াস ইয়ার হয়ে গেল, এবার দেখো এক্সট্রা করে হচ্ছে কিনা বিভিন্ন মক থেকে। মকে যদি হয়ে যায় তাহলে মনে করো ঠিক আছে, আমি ঠিকঠাক পড়েছি। এরপরে তুমি চাইলে পরে 1 মাসের জন্য ওই সাবজেক্টকে কিছুটা সরিয়ে রাখতে পারো। যদিও রেকমেন্ডেড নয়, তুমি 15 দিন পর পর চাইলে একবার দেখে নেবে, বা অল্প অল্প করে তুমি উইকলি বেসিসে রিভাইজ করে নাও। এবং যে কোনো সময়ে যদি মনে হয় যে না এই পোর্শন থেকে বা এই চ্যাপ্টার থেকে এতগুলো কোশ্চেন এসছে, আমি পারছি না করতে, তখন এই গোটা প্রসেসকে আবার রিপিট করো। অর্থাৎ সেই চ্যাপ্টার গিয়ে আবার পড়ো, সেটাকে আবার রিভাইজ করো, সেটা থেকে আবার প্র্যাকটিস করো। তো এই ক্ষেত্রে 4R মেথড ইউজ করো। রিড, রিভাইজ, 3R 1P এই মেথড যে আছে সেটাকে ইউজ করো। রিড, রিভাইজ, প্র্যাকটিস অ্যান্ড রিপিট। তো এটা তোমার কিন্তু স্ট্র্যাটেজি হতে পারে। যদি তুমি এই হিসেবে এগো, আমি তোমাকে এটা এনশোর করতে পারি যে 2026-এর জন্য তৈরি থাকবে। বাট এর জন্য তোমাকে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে। এবং বাকি যারা কোর্সে যুক্ত হতে ইচ্ছুক আছো, তারা চাইলে আমাদের অ্যাপ যে আছে সেটা ডাউনলোড করে নিতে পারো, নেত্রা IAS অ্যাপ। তুমি প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করো, সেখানেও ইনস্টলের এটাকে করে নিতে পারবে। করবার পর চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে
অ্যাপ্রুভ করে তুমি লগ ইন করে নিতে পারো, অথবা ইউজ অ্যানাদার মেথড যে অপশন আছে এটাতে ক্লিক করে নিজের মোবাইল নম্বরের মাধ্যমে ওটিপি দিয়ে লগ ইন করে নিতে পারো। তো আশা করছি এই সেশনটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, এবং কোনো যদি কোশ্চেন থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারো। এবং কোর্স রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে, একান্তই বলছি কোর্স রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে তাহলে এই নম্বরটাতে কল করতে পারো, 8327844327। এই নম্বরে কল করে তুমি কিন্তু সরাসরি কোর্স রিলেটেড সমস্ত ডিটেলস পেয়ে যাবে, এবং অ্যাপ ডাউনলোড করলে সেখানেও ডেমো ক্লাস, ডেমো নোট সমস্ত কিছু পাবে। সো থ্যাংক ইউ সকলকে, হ্যাভ এ গুড ডে হেড।